একবার কল্পনা করুন তো, ধরুন কেউ অঙ্কে ভীষণ ভালো, চার্ট, গ্রাফ, গাণিতিক সমীকরণ এই সব কিছু একেবারে তার নখদর্পণে। হ্যাঁ, এমন অনেকেই তো মার্কেটে আসেন প্রচুর প্রস্তুতি নিয়ে। ঠিক তাই। আর তাদের শেখানো হয়েছে যে শেয়ার বাজার বা ট্রেডিংয়ের দুনিয়ায় সফল হওয়ার মূল মন্ত্র হল অত্যন্ত সরল একটা সমীকরণ, মানে কম দামে কিনুন আর বেশি দামে বিক্রি করুন। শুনতে তো খুব সহজই মনে হয়, তাই না? একদম। তো সব হিসেব মিলিয়ে তারা মাঠে নামলেন, কিন্তু বছর শেষে দেখা গেল অ্যাকাউন্টের ব্যালেন্স একেবারে শূন্য। সত্যি, এটা খুব সাধারণ একটা ঘটনা ট্রেডিংয়ের জগতে। হ্যাঁ, আর শুনতে অবাক লাগলেও বাস্তব পরিসংখ্যান হল প্রায় ৯৫% ট্রেডার তাদের প্রথম বছরেই ঠিক এভাবেই পুরোপুরি ব্যর্থ হন। এখন প্রশ্ন হল, কেন? অত্যন্ত বুদ্ধিমান, বিশ্লেষণাত্মক ক্ষমতাসম্পন্ন মানুষরাও কেন ট্রেডিংয়ের ক্ষেত্রে এসে একেবারে খেই হারিয়ে ফেলেন? এটা খুব চমৎকার একটা প্রশ্ন। আসল লড়াইটা কি চার্টে থাকা মার্কেটের সাথে, নাকি নিজের মনের ভেতরে চলা এক অদৃশ্য যুদ্ধের সাথে? আজকের এই গভীর বিশ্লেষণমূলক আলোচনায় বা আমাদের এই ডিপ ডাইভে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। মানে আমরা ট্রেডিংয়ের মনস্তত্ত্ব নিয়ে কথা বলবো। একদম। আমরা প্রচুর গবেষণা এবং সোর্স ঘাঁটছিলাম, যার মধ্যে রয়েছে গ্যারি ডেটনের লেখা ট্রেড মাইন্ডফুলি, ব্রেট স্টাইনবার্গারের দ্য সাইকোলজি অফ ট্রেডিং এবং মার্ক ডাগলাসের বিখ্যাত বই ট্রেডিং ইন দ্য জোন। হ্যাঁ, এগুলো ট্রেডিং সাইকোলজির একেবারে ক্লাসিক কিছু বই। ঠিক বলেছেন। এর পাশাপাশি গো ট্রেড, ট্রেডোমেট, এক্সনেস এবং কোয়ান্টিফাইড স্ট্র্যাটেজিজের মতো প্ল্যাটফর্ম থেকে পাওয়া একবার বাস্তব ইনসাইটও আমরা বিশ্লেষণ করব। আমাদের আজকের মূল লক্ষ্য হল কেন একটা নিখুঁত ট্রেডিং স্ট্র্যাটেজির চেয়েও মানসিক নিয়ন্ত্রণ বা মাইন্ডসেট অনেক বেশি জরুরি তা খুঁজে বের করা। এই সোর্সগুলোর দিকে তাকালে শুরুতেই যে বিষয়টা সবচেয়ে বেশি চোখে পড়ে তা হলো একজন সাধারণ বা অ্যামেচর ট্রেডার এবং একজন প্রফেশনাল ট্রেডারের মানসিকতার আকাশ পাতাল পার্থক্য। আচ্ছা, পার্থক্যটা ঠিক কোন জায়গায়? এক্সনেসের একটা ইনসাইট এবং মার্ক ডগলাসের বই থেকে আমরা জানতে পারি যে একজন অ্যামেচর ট্রেডার মার্কেটকে তার নিজের ব্যক্তিগত যোগ্যতার মাপকাঠি হিসেবে দেখেন। মানে ধরুন তিনি একটা ট্রেড নিলেন এবং তাতে লোকসান হলো। তখন তিনি কি ভাবেন? তিনি এটাকে শুধু একটা আর্থিক ক্ষতি হিসেবে দেখেন না, তিনি এটাকে নিজের বুদ্ধিমত্তার ব্যর্থতা মনে করেন। তার অবচেতন মন বলতে থাকে যে আমি ভুল করেছি, তার মানে আমি অযোগ্য। ও আচ্ছা, মানে প্রতিটি ট্রেড তাদের কাছে ইগোর লড়াই হয়ে দাঁড়ায়। ঠিক তাই, একটা ব্যক্তিগত লড়াই। কিন্তু পেশাদার ট্রেডাররা তো নিশ্চিতভাবেই প্রতিটি ট্রেডকে ইগোর লড়াই হিসেবে দেখেন না। তারা যদি প্রতিটি লসে নিজেদের অযোগ্য ভাবতে শুরু করতেন, তাহলে তো তারা বেশি দিন টিকতেই পারতেন না মার্কেটের। একদমই। প্রফেশনালরা সম্পূর্ণ ভিন্ন একটা মাত্রায় চিন্তা করেন, যেটাকে মার্ক ডগলাস বলেছেন প্রবাবিলিটি বা সম্ভাবনার ভিত্তিতে চিন্তা করা। সম্ভাবনার ভিত্তিতে চিন্তা করা বলতে আসলে কি বোঝায়? প্রফেশনালরা খুব ভালোভাবে জানেন যে কোনো একটা নির্দিষ্ট ট্রেডের ফলাফল কি হবে তা আগে থেকে জানা সম্পূর্ণ অসম্ভব। মার্কেট যে কোনো মুহূর্তে যে কোনো দিকে যেতে পারে। হ্যাঁ, মার্কেটের কোনো গ্যারান্টি নেই। তাই তারা একটা বা দুটো ট্রেডের লাভ লোকসান নিয়ে একদমই মাথা ঘামান না। তারা মূলত ৫০ থেকে ১০০টি ট্রেডের একটা সিরিজ বা শৃঙ্খল নিয়ে ভাবেন। তারা জানেন যে তাদের সিস্টেমের এজ বা সুবিধা যদি সঠিক হয়, তবে দীর্ঘমেয়াদে এই ১০০টি ট্রেডের শেষে তারা ঠিকই লাভের মুখ দেখবেন। তার মানে একটা একক ট্রেডের লস তাদের কাছে বড় কোনো ছবির ছোট্ট একটা অংশ মাত্র। একদম। এই ব্যাপারটা আমার কাছে কয়েন টস করার মতো মনে হচ্ছে। ধরুন আমার কাছে এমন একটা কয়েন আছে যেটা আমি জানি যে ১০০ বার টস করলে অন্তত ৫৫ বার হেড পড়বে। চমৎকার একটা উদাহরণ। এখন আমি প্রথমবার টস করলাম আর টেল পড়ল। আমি তো আর ওই টেল পড়ার পর কয়েনটার উপর রেগে গিয়ে চিল্লাচিল্লি করব না, বা কয়েনটাকে ভুল প্রমাণ করার জন্য পরের বার দ্বিগুণ টাকা বাজি ধরব না। না, সেটা করাটা বোকামি হবে। আমি শুধু পরের বার টস করার জন্য প্রস্তুত হব, কারণ আমি জানি অঙ্কের হিসাবে আমি জিতব। তাহলে ট্রেডিংয়ের ক্ষেত্রে মানুষ কেন এত আবেগপ্রবণ হয়ে পড়ে? কয়েন টসের এই উপমাটি আসলে আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় দুর্বলতাকে সামনে নিয়ে আসে। মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ে কারণ মানব মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই প্রবাবিলিটি বুঝতে পারে না। মস্তিষ্ক প্রবাবিলিটি বোঝে না? না, বরং সে অনিশ্চয়তাকে ভয় পায়। বিবর্তনের দিক থেকে চিন্তা করলে আদিম যুগে জঙ্গলে যখন কোনো মানুষ ঝোপের আড়ালে খসখস শব্দ শুনত, তখন তার মস্তিষ্ক সম্ভাবনা নিয়ে ভাবত না যে এটা বাঘ হওয়ার চান্স কতটুকু। হ্যাঁ, তখন প্রবাবিলিটি হিসাব করলে তো বাঘের পেটে যেতে হতো। একদম। তার মস্তিষ্ক সরাসরি ধরে নিত যে ওটা বাঘ এবং তাকে পালাতে হবে।
টিকে থাকার জন্য মস্তিষ্ক কিছু শর্টকাট তৈরি করে নিয়েছে। দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য এই মানসিক শর্টকাটগুলো খুব কাজে দেয়। হ্যাঁ, কিন্তু ট্রেডিংয়ের মতো একটা জটিল এবং সম্ভাবনা নির্ভর জায়গায় এই আদিম শর্টকাটগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। এগুলো আমাদের মনে এমন কিছু অন্ধ গলি বা কগনিটিভ বায়াস তৈরি করে যা আমাদের ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তার মানে আমাদের মস্তিষ্ক আমাদেরকে প্রোটেক্ট করতে গিয়েই উল্টো আমাদের ডোবাচ্ছে। গ্যারি ডেটনের বইটিতে এরকম বেশ কয়েকটি বায়াস বা মানসিক শর্টকাটের কথা বলা হয়েছে। হ্যাঁ, গ্যারি ডেটন খুব সুন্দর করে এগুলো ব্যাখ্যা করেছেন। আমরা যদি একটু স্পেসিফিক উদাহরণ দিয়ে দেখি যে এই বায়াসগুলো বাস্তবে কিভাবে কাজ করে, তাহলে বিষয়টা সবার জন্য আরও পরিষ্কার হবে। অবশ্যই, গ্যারি ডেটন তার বইয়ে রিসেন্সি এফেক্ট নামের একটা বায়াসের খুব বাস্তব উদাহরণ দিয়েছেন। এটা মস্তিষ্কের ওই আদিম সার্ভাইভাল ইনস্টিংক্টের সাথে যুক্ত। সেখানে কলিন নামের একজন ট্রেডারের গল্প বলা হয়েছে। কলিনের ক্ষেত্রে কি হয়েছিল? কলিন ই-মিনি ফিউচার মার্কেটে ট্রেড করতেন। একদিন সকালে তিনি মার্কেটে একদম নিখুঁত একটা ট্রেড সেটআপ পেলেন। তার চার্টে প্রাইস অ্যাকশন থেকে শুরু করে তার ব্যবহৃত সব ইন্ডিকেটর একেবারে পরিষ্কার ঊর্ধ্বমুখী বা বুলিশ সংকেত দিচ্ছিল। মানে যেটাকে বলে পিকচার পারফেক্ট সেটআপ। ঠিক, কিন্তু আশ্চর্যের বিষয় হল কলিন ট্রেডটি নিলেনই না। তিনি শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেন, আর তার চোখের সামনেই মার্কেট 12 পয়েন্ট ওপরে উঠে গেল, যা তার জন্য বিশাল অঙ্কের একটা লাভ হতে পারত। দাঁড়ান, আমি ঠিক বুঝতে পারছি না। একজন ট্রেডার মার্কেটে আসে ট্রেড করার জন্য। তার সামনে যখন একটা নিখুঁত সেটআপ, সব ইন্ডিকেটর বলছে মার্কেট ওপরে উঠবে, তখন সে ট্রেড না নিয়ে শুধু বসে থাকলো কেন? কারণ তাকে আটকে রেখেছিল তার মস্তিষ্ক এবং ওই রিসেন্সি এফেক্ট। কলিন পরে ডেটনকে ব্যাখ্যা করেছিলেন যে ঠিক আগের দিন একই রকম একটা ট্রেড সেটআপ দেখে তিনি এন্ট্রি নিয়েছিলেন এবং সেটিতে তার বেশ বড় রকমের লোকসান হয়েছিল। ও আচ্ছা, মানে গতকালের ভয়টা আজ কাজ করছিল। ঠিক তাই, মেকানিজমটা খেয়াল করুন। তার মস্তিষ্ক সাম্প্রতিক সেই লোকসানের ঘটনাটিকে আজকের এই নিখুঁত সেটআপের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছিল। গতকালের ব্যথার স্মৃতি তার মস্তিষ্কের অ্যামিগডালাকে, যা আমাদের ভয়ের কেন্দ্র, এতটাই উদ্দীপ্ত করে রেখেছিল যে তার যুক্তিবাদী মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। তার মস্তিষ্ক তাকে বলছিল যে গতকাল তুমি এই কাজটা করে ব্যথা পেয়েছিলে, আজ আর এটা করো না। একদম, আজকে ট্রেডের সাথে গতকালের ট্রেডের গাণিতিকভাবে কোনো সম্পর্ক না থাকার সত্ত্বেও শুধুমাত্র গতকালের স্মৃতি তাজা থাকার কারণে তার মস্তিষ্কটাকে ভুল সিগন্যাল দিয়েছে। এটা সত্যি মারাত্মক একটা ব্যাপার, অতীত অভিজ্ঞতার ভিত্তিতে বর্তমানকে বিচার করা। গ্যারি ডেটনের বই থেকে আরেকটা উদাহরণ আমার মনে পড়ছে, জয়ী নামের একজন ট্রেডারের গল্প। হ্যাঁ, জয়ীর গল্পটাও খুব ইন্টারেস্টিং। জয়ী একটা চার্টে বুল ফ্ল্যাগ প্যাটার্ন দেখতে পেয়েছিলেন। এই প্যাটার্নটি সাধারণত বোঝায় যে মার্কেট ওপরে উঠবে। প্যাটার্ন দেখেই জয়ী আর কোনো কিছু না ভেবে ট্রেড নিয়ে নিলেন। তিনি মার্কেটের সামগ্রিক অবস্থা যাচাই করেননি। না, তিনি ভলিউম বা অন্যান্য প্রবাবিলিটি দেখার কোনো প্রয়োজনই মনে করলেন না। ডেটন একে বলেছেন রিপ্রেজেন্টেটিভনেস বায়াস। হ্যাঁ, এবং এই রিপ্রেজেন্টেটিভনেস বায়াসটি ট্রেডারদের মধ্যে ব্যাপকভাবে দেখা যায়। জয়ী সহজ রাস্তা বেছে নিয়েছিলেন। মার্কেটের বর্তমান অবস্থা কি, ট্রেন্ড কতটা শক্তিশালী, এসব জটিল প্রশ্ন নিজেকে না করে তিনি শুধু দেখেছেন প্যাটার্নটা দেখতে কেমন। যেহেতু প্যাটার্নটি বইয়ের ছবির মতো দেখতে, তার মস্তিষ্ক ধরে নিয়েছে ফলাফলটাও বইয়ের মতো হবে। ঠিক বলেছেন। এই ব্যাপারটা তো অনেকটা ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার মতো। মানে ধরুন, আমি একটা গাড়ির শোরুমে গেলাম। একটা গাড়ির বাইরের রং খুব চকচকে, টায়ারগুলো একদম নতুন। বাইরে থেকে দেখে মনে হচ্ছে গাড়িটা দারুণ। কিন্তু বাইরের চাকচিক্য দেখেই তো আর বলা যায় না যে ভেতরে ইঞ্জিনের অবস্থাও ভালো। একদম ঠিক। ইঞ্জিন হয়তো পুরোপুরি নষ্ট। তেমনি চার্টে শুধু একটা সুন্দর প্যাটার্ন দেখলেই লাভ হবে এমন কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি এই মানসিক শর্টকাটগুলো দৈনন্দিন জীবনে আমাদের এত সাহায্য করে, তাহলে ঠিক কোন কারণে ট্রেডিংয়ের মতো জায়গায় এগুলো পুরোপুরি অকার্যকর হয়ে যায়? মানে, গতকাল বৃষ্টিতে ভিজেছিলাম বলে আজ আকাশ মেঘলা দেখলেই ছাতা নিয়ে বের হওয়াটা তো বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, ঠিক সেটাই। এই তুলনাটা চমৎকার। দৈনন্দিন জীবনের সাথে ট্রেডিংয়ের মূল পার্থক্যটা লুকিয়ে আছে কার্যকারণ সম্পর্কের মধ্যে। দৈনন্দিন জীবনে ঘটনাগুলোর মধ্যে একটা ধারাবাহিকতা থাকে। আবহাওয়া একটা নিয়ম মেনে চলে, তাই ছাতা নেওয়া যুক্তিক। কিন্তু ট্রেডিং মার্কেটে তো প্রতিটি মুহূর্ত সম্পূর্ণ অনন্য বা ইউনিক।
ঠিক তাই, গতকালের ট্রেড ফেল করার সাথে আজকের ট্রেডের কোনো সম্পর্ক নেই। মার্কেট প্রতিনিয়ত নতুন ইনফরমেশন তৈরি করছে। তাই ট্রেডিংয়ে যখন আমরা অতীত অভিজ্ঞতার শর্টকাট প্রয়োগ করি, তখন আমরা মার্কেটের এই অনন্যতাকে অস্বীকার করি। আমরা প্রবাবিলিটিকে উপেক্ষা করি। হ্যাঁ, যা মার্কেটের একমাত্র সত্য। বুঝতে পেরেছি। তার মানে আমাদের মস্তিষ্ক সবসময় প্যাটার্ন খুঁজতে চায়, কিন্তু মার্কেট সবসময় চলে সম্ভাবনার উপর। তো যখন এই বায়াসগুলোর কারণে একজন ট্রেডারের একের পর লোকসান হতে থাকে, তখন কি হয়? তখন পরিস্থিতি আরও খারাপ হয়। ট্রেডোমেটের একটা আর্টিকেলে এই বিষয়টি খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। সেখানে বলা হচ্ছে, লস অ্যাভার্সন বা লোকসানের ভয় থেকে জন্ম নেয় রিভেঞ্জ ট্রেডিং। রিভেঞ্জ ট্রেডিং অত্যন্ত ধ্বংসাত্মক একটা জিনিস। কিন্তু এই রিভেঞ্জ ট্রেডিংয়ের পেছনের মেকানিজমটা আসলে কি? কেন মানুষ লোকসান করার পর আরও মরিয়া হয়ে ওঠে? এর পেছনের বিজ্ঞানটা বেশ চমকপ্রদ। নিউরোসায়েন্স বলছে, আর্থিক লোকসান হলে আমাদের মস্তিষ্কে ঠিক একই জায়গায় প্রতিক্রিয়া হয় যেখানে শারীরিক ব্যথা পেলে হয়। তাই নাকি? টাকা হারানো আর গায়ে আঘাত পাওয়া মস্তিষ্কের কাছে একই বিষয়? তিনি মরিয়া হয়ে ওঠেন। তিনি মার্কেটকে নিজের শত্রু ভাবতে শুরু করেন। এবং হারানো টাকা ফিরিয়ে আনার জন্য বড় সাইজে ট্রেড নিতে থাকে, কোনো রুলস বা নিয়ম না মেনে। একেই বলে রিভেঞ্জ ট্রেডিং বা প্রতিশোধমূলক ট্রেড। ব্রেট স্টিনবার্গার তার বইয়ে এই অ্যামেচার মাইন্ডসেট বোঝাতে মার্কিন এবং জাপানি গাড়ি নির্মাতাদের একটা দারুণ তুলনামূলক উদাহরণ দিয়েছেন। গাড়ি নির্মাতাদের উদাহরণের সাথে ট্রেডিংয়ের মনস্তত্ত্বের কী সম্পর্ক? সম্পর্কটা হল ভুল বা লোকসানকে দেখার দৃষ্টিভঙ্গিতে। স্টিনবার্গার বলেছেন, আগে মার্কিন কোম্পানিগুলো তাদের অ্যাসেম্বলি লাইনে কোনো ত্রুটি দেখা দিলে পুরো লাইনটি ধীর করে দিত। কেন? তাদের মূল লক্ষ্য ছিল যে কোনো মূল্যে ত্রুটি বা লোকসান লুকিয়ে রাখা, যাতে প্রোডাকশন চলতে থাকে। কিন্তু জাপানি কোম্পানিগুলো, বিশেষ করে টয়োটা, ঠিক উল্টো কাজ করত। তাদের কারখানায় প্রতিটি কর্মীর কাছে একটা দড়ি বা অ্যান্ডন কর্ড থাকত। কোনো ত্রুটি দেখা মাত্রই তারা দড়ি টেনে পুরো অ্যাসেম্বলি লাইন থামিয়ে দিত। তারপর তারা কি করত? এরপর সবাই মিলে সেই ত্রুটির মূল কারণ খুঁজে বের করত এবং সমাধান করত, যাতে ভবিষ্যতে ওই ভুল আর না হয়। জাপানিদের এই মানসিকতাকে বলা যায় গ্রোথ মাইন্ডসেট। অসাধারণ। ট্রেডিংয়েও অ্যাম্যাচাররা লস হলে ভয় পেয়ে মার্কিন কোম্পানিগুলোর মতো সেটাকে ইগনোর করে রিভেঞ্জ ট্রেড করে। কিন্তু প্রফেশনালরা জাপানিদের মতো লস হওয়া মাত্রই ট্রেডিং থামিয়ে দেন। তারা লসটাকে ডেটা হিসেবে নেন এবং সেখান থেকে শেখার চেষ্টা করেন। তার মানে প্রফেশনালরা লোকসানকে ব্যক্তিগত অপমান হিসেবে না দেখে একটা ফিডব্যাক হিসেবে গ্রহণ করেন। স্টাইনবার্গারের বইয়ে একটা মানসিক আঘাতের গল্পও আছে, যা আমাকে ভীষণভাবে ভাবিয়েছে। সেখানে শু নামের একজন মেডিকেল ছাত্রীর কথা বলা হয়েছে। শুয়ের গল্পটা খুব হৃৎপিদারক। এই গল্পটা ট্রেডিংয়ের সাথে কিভাবে যুক্ত? শুয়ের গল্পটি হল কিভাবে মানুষ আশা বা হোপলেসনেসের কাছে হেরে যায় তার একটা চরম দৃষ্টান্ত। শু একটা খুব কঠিন পরিবেশ থেকে উঠে আসার মেয়ে ছিল। তার জীবনে একমাত্র প্রেরণা ছিল তার নানি। শু ডাক্তার হতে চেয়েছিল তার নানিকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার জন্য, তাই তো? হ্যাঁ, কিন্তু হঠাৎ করে তার নানি মারা যান। এই ঘটনা শুকে মানসিকভাবে এতটাই ভেঙে দেয় যে সে তার পড়াশোনার সব অনুপ্রেরণা হারিয়ে ফেলে এবং এতদিনের কঠোর পরিশ্রমের পর একেবারে শেষ মুহূর্তে এসে মেডিকেল স্কুল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার মনে হয়েছিল, যাকে দেখানোর জন্য এত কষ্ট করছিলাম সেই তো নেই, তাহলে আর এই পড়াশোনা করে কি হবে? ঠিক তাই। একটা মানুষের সারা জীবনের স্বপ্ন একটা ট্র্যাজেডির কারণে শেষ হয়ে গেল। কিন্তু কেউ তো আর শেয়ার বাজারের চার্ট দেখে মারা যায় না। তাহলে শুয়ের এই আশা হারিয়ে ফেলার বিষয়টি ট্রেডিংয়ের সাথে কিভাবে প্রাসঙ্গিক? প্রাসঙ্গিকতাটা এখানেই যে ট্রেডিংয়ে আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হল মানসিক ক্ষতি। যখন একজন ট্রেডার তার মূলধনের বড় অংশ হারিয়ে ফেলেন, তখন তার অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য হওয়ার চেয়েও বড় যে জিনিসটা হারায় তা হল তার আত্মবিশ্বাস। শুহু যেমন নানির মৃত্যুতে জীবনের লক্ষ্য হারিয়ে ফেলেছিল, একজন ট্রেডারও বড় লসের পর মার্কেট থেকে রিকভার করার আশা হারিয়ে ফেলেন। একদম। স্টিনবার্গার বোঝাতে চেয়েছেন যে ট্রেডারের আসল পুঁজি শুধু তার ব্যাংক অ্যাকাউন্টে থাকে না, থাকে তার আত্মবিশ্বাসের মধ্যে, যাকে বলে মেন্টাল ক্যাপিটাল। আর যখন এই মানসিক পুঁজি শেষ হয়ে যায়, যখন মানুষ আশা হারিয়ে ফেলে, ঠিক তখনই সে সবচেয়ে ভুল সিদ্ধান্তগুলো নেয়। সে হয়তো তার জমানো সব টাকা একটা বাজে ট্রেডে লাগিয়ে দেয়। হ্যাঁ, কারণ তার হারানোর আর কিছু বাকি থাকে না বলে সে মনে করে।
তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ট্রেডিংয়ের আসল যুদ্ধটা হলো নিজের এই মেন্টাল ক্যাপিটাল বা মানসিক পুঁজি বাঁচিয়ে রাখা। কিন্তু আমরা তো মানুষ, ট্রেড লস হলে রাগ, হতাশা বা ভয় তো আসবেই। যখন এই ইমোশনাল লুপ শুরু হয়েই যায় তখন সেটা থামানোর উপায় কি? উপায় তো একটা বের করতেই হবে। আমরা তো আর নিজেদের আবেগগুলোকে সুইচ টিপে বন্ধ করে দিয়ে রোবট হয়ে যেতে পারি না। এখানেই গ্যারি ডেটনের বইয়ের সবচেয়ে শক্তিশালী এবং প্র্যাকটিক্যাল সমাধানটি আসে, আর তা হল মাইন্ডফুলনেস এবং অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি, বা সংক্ষেপে ACT। এ থেরাপিটা কিভাবে কাজ করে? আপনি একটু আগে যেটা বললেন, বেশিরভাগ ট্রেডার মনে করে সফল হতে হলে আবেগকে পুরোপুরি মুছে ফেলতে হবে। কিন্তু মনস্তত্ত্ব বলছে আপনি যখন কোনো আবেগকে জোর করে চেপে রাখার চেষ্টা করেন, তখন সেই আবেগ আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। আচ্ছা, ACT বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। এটি বলছে আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না। আপনার ভয় লাগছে, লাগুক। আপনার রাগ হচ্ছে, হতে দিন। এই আবেগগুলোকে স্বীকার করে নিন, এদের সাথে যুদ্ধ করবেন না। কিন্তু একই সাথে নিজের ট্রেডিং প্রসেস বা নিয়মের প্রতি কমিটেড থাকতে হবে। একদম ঠিক। এই বিষয়টা শুনতে খুব ফিলোসফিক্যাল মনে হচ্ছে। এটা কি আসলেই কাজ করে? অবশ্যই কাজ করে। আমাদের সোর্সে থাইল্যান্ডের একটা খুব আকর্ষণীয় গবেষণার উল্লেখ আছে। থাইল্যান্ডে গবেষণা? সেখানে কি দেখা গেছে? সেখানে 226 জন স্টক ট্রেডারের ওপর একটা স্টাডি করা হয়। গবেষকরা দেখতে চেয়েছিলেন যে মাইন্ডফুলনেস মেডিটেশন ট্রেডিংয়ের ফলাফলে কোনো প্রভাব ফেলে কিনা। ফলাফল কি ছিল? ফলাফলে দেখা যায় যেসব ট্রেডাররা নিয়মিত মাইন্ডফুলনেস চর্চা করেন তাদের মধ্যে ট্রেডিং ডিসিপ্লিন অনেক বেশি। যখন মার্কেটে কোনো খারাপ সংবাদ আসে, সাধারণ ট্রেডাররা ভয় পেয়ে প্যানিক সেল করে বসেন, কিন্তু মাইন্ডফুল ট্রেডাররা তা করেন না। এর পিছনের মেকানিজমটা কি? মেকানিজমটা হল মাইন্ডফুলনেস মস্তিষ্কে উদ্দীপনা এবং প্রতিক্রিয়ার মাঝে একটা স্পেস তৈরি করে দেয়। তারা চার্টে পতন দেখছেন, তাদেরও ভয় লাগছে, কিন্তু তারা সাথে সাথে সেল বাটনে ক্লিক না করে এক মুহূর্ত থামতে পারছেন এবং লজিক্যালি চিন্তা করতে পারছেন। আমি গ্যারি ডটনের বই থেকে ধার করে এই পুরো মাইন্ডফুলনেস কনসেপ্টটাকে একটা উপমা দিয়ে বোঝাতে চাই। ব্যাপারটা অনেকটা ট্রেডার্সদের একজন মেন্টাল আইকিডো মাস্টার হওয়ার মতো, তাই না? দারুণ একটা কনসেপ্ট এটা। যারা জানেন না তাদের জন্য বলি, আইকিডো হলো এমন একটা জাপানি মার্শাল আর্ট যেখানে প্রতিপক্ষের শক্তির সাথে সরাসরি যুদ্ধ বা প্রতিরোধ করা হয় না, বরং প্রতিপক্ষের শক্তির দিকটা ঘুরিয়ে দিয়ে তাকে পরাস্ত করা হয়। ট্রেডিংয়ের ক্ষেত্রেও তো ব্যাপারটা একই রকম। একদম। ট্রেডিংয়ের সময় মনের ভেতরে যখন নেতিবাচক আবেগ, ভয় বা হতাশা আসে, তখন সেগুলোর সাথে যুদ্ধ না করে সেগুলোকে পাশ কাটিয়ে নিজের পুরো ফোকাস ট্রেডিংয়ের নিয়মে ধরে রাখতে হবে। মানে ভয় আসছে, আসতে দাও, কিন্তু আমি ভয় পেয়ে আমার ট্রেডিং টাইম ভাঙব না। অসাধারণ একটা উপমা। মেন্টাল আইকিডো মাস্টার হওয়ার অর্থই হল মাইন্ডফুলনেসকে ট্রেডিংয়ের হাতিয়ার বানানো। আপনার হাত ঘামছে, আপনার মনে হচ্ছে মার্কেট ক্র্যাশ করবে, আপনি সেটা পরিষ্কার বুঝতে পারছেন, কিন্তু আপনি সেই ভয়কে আপনার আচরণের উপর প্রভাব ফেলতে দিচ্ছেন না। এটাই হলো চূড়ান্ত প্রফেশনালিজম। হ্যাঁ, ঠিক আছে, মাইন্ডফুলনেস বা মেন্টাল আইকিডো তো হলো ভেতরের প্রস্তুতি। কিন্তু শুধু চোখ বন্ধ করে মেডিটেশন করলেই তো আর প্রফিট আসবে না। বাইরের দুনিয়ায় ট্রেডিংকে নিখুঁত করতে কিছু প্র্যাকটিক্যাল টুলেরও তো প্রয়োজন। অবশ্যই প্রয়োজন। আমাদের সোর্সগুলো, বিশেষ করে ICFM এবং কোয়ান্টিফাইড স্ট্র্যাটেজিজ, বলছে এর মধ্যে সবচেয়ে শক্তিশালী টুল হল জার্নালিং। একদমই তাই। জার্নালিং বা ট্রেডিংয়ের ডায়েরি লেখা। তবে এখানে একটা ভুল ধারণা আছে। সাধারণ মানুষ জার্নালিং বলতে বোঝেন একটা এক্সেল শিটে শুধু হিসেব রাখা, কোন শেয়ার কত টাকায় কিনলাম আর কত টাকায় বিক্রি করলাম। প্রফেশনালরা কি এর চেয়ে আলাদা কিছু করেন? তারা এর চেয়ে অনেক গভীরে যান। তারা শুধু ডেটা নয়, ট্রেড নেওয়ার আগে, ট্রেড চলাকালীন এবং ট্রেড ক্লোজ করার পর তাদের মানসিক অবস্থা কেমন ছিল সেটাও নোট করে রাখেন। কিন্তু আবেগ বা নিজের অনুভূতি লিখে কি হবে? এর পেছনের বিজ্ঞানটা কি? এটা কিভাবে সাহায্য করে? এর পেছনের বিজ্ঞানটা হল মস্তিষ্কের কাজ করার জায়গা পরিবর্তন। আপনি যখন আপনার আবেগকে কথায় রূপ দেন বা খাতায় লেখেন, তখন মস্তিষ্ক তার ইমোশনাল সেন্টার বা অ্যামিগডালা থেকে লজিক্যাল সেন্টার বা প্রিফ্রন্টাল কর্টেক্সে কাজ করা শুরু করে। ও আচ্ছা, মানে লেখার কাজটাই আমাদের শান্ত করে দেয়। হ্যাঁ, ধরুন আপনি খুব রেগে আছেন। আপনি যদি জার্নালে লেখেন যে আজ আমি খুব রেগেছিলাম কারণ আগে ট্রেডে লস হয়েছিল, তাই আমি তাড়াহুড়ো করে এই ট্রেডটি নিয়েছি, এই লেখার কাজটাই আপনার মস্তিষ্কের উত্তেজনা কমিয়ে দেয়। আর আত্মসচেতনতাও তো বাড়ে, তাই না? একদম।
কয়েক মাস পর যখন আপনি আপনার জার্নাল পড়বেন তখন আপনি আপনার নিজের ভুলের একটা নির্দিষ্ট প্যাটার্ন দেখতে পাবেন। আপনি বুঝতে পারবেন যে ঠিক কোন ধরনের মানসিক অবস্থায় আপনি সবচেয়ে বেশি ভুল ট্রেড করেন। তখন সেই পরিস্থিতিগুলো এড়িয়ে চলা আপনার জন্য অনেক সহজ হবে। ক্রেডোমেট এখানে আরেকটা চমৎকার প্র্যাকটিক্যাল টুলের কথা বলেছে, মেন্টাল ড্রডাউন লিমিট। এটা সম্পর্কে কিছু বলুন। এটি প্রফেশনালদের একটা গোপন অস্ত্র। তারা আগে থেকেই একটা নির্দিষ্ট সীমা ঠিক করে রাখেন। ধরুন, তারা ঠিক করলেন, যদি আমার মূলধনের ৫% ক্ষতি হয় তাহলে আমি এই সপ্তাহের জন্য ট্রেড পুরোপুরি বন্ধ করে দেব। মার্কেট যতই ভালো লাগুক না কেন, তারা ট্রেড করবেন না। না, করবেন না। এটি তাদের ওই রিভেঞ্জ ট্রেডিংয়ের ইমোশনাল লুপে ঢোকা থেকে জোরপূর্বক বাঁচায়। এক্সনেসের একটা আর্টিকেলেও বলা হয়েছে যে এই সময়টাতে প্রফেশনালরা সাময়িকভাবে রিয়েল অ্যাকাউন্ট থেকে সরে গিয়ে ডেমো অ্যাকাউন্টে ফিরে যান। ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার চেষ্টা করেন। ঠিক। এখানে আমি সাধারণ মানুষের পক্ষ নিয়ে একটা কথা বলতে চাই। এই যে জার্নাল লেখা, নিজের আবেগ নোট করা, লস হলে রিয়েল মার্কেট ছেড়ে ডেমো অ্যাকাউন্টে প্র্যাকটিস করা, এগুলো কি খুব বিরক্তিকর কাজ নয়? হা, বিরক্তিকর তো বটেই। মানুষ তো মার্কেটে আসে থ্রিলের জন্য, দ্রুত টাকা কামাতে। তাদের কাছে তো এটা চরম বোরিং এবং সময় নষ্ট বলে মনে হতে পারে। আপনি একদম সঠিক জায়গায় আঘাত করেছেন। এটা চরম বোরিং, কিন্তু এখানেই সবচেয়ে বড় সত্যটা লুকিয়ে আছে। এই বিরক্তিকর কাজগুলোই আসলে একজন অ্যামেচারকে প্রফেশনালে পরিণত করে। ট্রেডিং তো আর কোনো হলিউডের অ্যাকশন মুভি নয়। না, সবসময় উত্তেজনা থাকবে না এখানে। সফল ট্রেডিং আসলে খুবই একঘেয়ে এবং রুটিন মাফিক একটা কাজ। ওই যে আপনি শুরুতে কয়েন টস করার কথা বলেছিলেন। হ্যাঁ, ১০০ বার কয়েন টস করার উদাহরণটা। আপনি ১০০ বার কয়েন টস করছেন আর খাতায় ফলাফল লিখছেন, এর চেয়ে বোরিং কাজ আর কি হতে পারে? কিন্তু এই বোরিং কাজটা যে ধৈর্যের সাথে দিনের পর দিন করতে পারে, সেই শেষ পর্যন্ত প্রবাবিলিটির অঙ্কে জয়ী হয়। ট্রেডিংয়ে থ্রিল খুঁজলে আপনি আসলে ট্রেডিং করছেন না, আপনি জুয়া খেলছেন। খুবই চমৎকার একটা পয়েন্ট। তাহলে আজকের এই পুরো আলোচনাটি যদি আমরা একটু গুছিয়ে আনি, ট্রেডিং কোনোভাবেই জুয়া নয়, বরং এটি একটা সুশৃঙ্খল প্রক্রিয়া। একদম। সম্ভাবনাকে মন থেকে মেনে নেওয়া, নিজের মানসিক শর্টকাটগুলোকে চিহ্নিত করা এবং সর্বোপরি মাইন্ডফুলনেসের মাধ্যমে আবেগকে দূরে সরিয়ে রেখে নিজের নিয়মে অবিচল থাকাটাই হল সফলতার চাবিকাঠি। আর এই পুরো যাত্রায় জার্নালিং হল ট্রেডারের সবচেয়ে ভালো বন্ধু, যা তাকে তার নিজের মনের অন্ধ গলিগুলো চিনতে সাহায্য করে। সফল ট্রেডাররা মার্কেটের সাথে যুদ্ধ করেন না, তারা নিজেদের ইগোর সাথে যুদ্ধ করেন। তারা মার্কেটকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন না, তারা নিজেদের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করেন। একেবারে সঠিক কথা। আজকের এই গভীর বিশ্লেষণটি শেষ করার আগে আমি মার্ক ডগলাসের একটা যুগান্তকারী চিন্তার খোরাক সবার জন্য রেখে যেতে চাই। ডগলাস বলেছেন, মার্কেট সম্পূর্ণ নিরপেক্ষ। মার্কেট নিজে থেকে ভালো বা খারাপ কিছুই নয়, সে শুধু ইনফরমেশন তৈরি করে। এটা ভাবলে ট্রেডিংয়ের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। হ্যাঁ, একবার ভেবে দেখুন তো, একটা চার্টের স্ক্রিনে ওঠানামা করার লাল বা সবুজ ক্যান্ডেলগুলোর কি নিজস্ব কোনো ক্ষমতা আছে আমাদের খুশি করার বা ভয় দেখানোর? না, নেই। আমরা যতক্ষণ না আমাদের নিজেদের ভেতরের ইনসিকিউরিটি, ভয়, আশা বা নিরাপত্তাহীনতা সেই ক্যান্ডেলগুলোর উপর চাপিয়ে দিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সেগুলো শুধুই কিছু নিরীহ ডেটা। তাহলে পরের বার যখন কোনো ট্রেড লস হওয়ার পর অসম্ভব রাগ হবে বা হতাশা কাজ করবে, একবার নিজেকে জিজ্ঞাসা করবেন, রাগটা কি সত্যি মার্কেটের ওপর নাকি নিজের অবাস্তব প্রত্যাশার ওপর? এই প্রশ্নটা সবার ভাবনার জন্য রেখে আজকের মতো আমাদের এই আলোচনা এখানে শেষ করছি।